নমস্কার বন্ধুরা, এবং বিকল্পের তৃতীয় পর্ব নিয়ে আবার আমরা উপস্থিত হয়েছি। এই তৃতীয় পর্ব বা এপিসোড যাই বলি আমরা, অথবা তৃতীয় সংখ্যা, এই সংখ্যায় অনেকগুলো কবিতার পাশাপাশি একটি ছোট গল্প, বলাই বাহুল্য আবার কয়েকজন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, সেরকম দুজনের স্মৃতিচারণা এবং এই সময়ে প্রাতঃস্মরণীয় কয়েকজন কবি আমাদের এই সংখ্যার অথবা এই পর্বের আলোচনায় রয়েছে। আসুন শুরু করি এবং বিকল্পের তৃতীয় পর্ব বা থার্ড এপিসোড। আজ 18 জুলাই কবি বিষ্ণুদের জন্মদিন। বিষ্ণুদে রবীন্দ্রনাথের সমসাময়িক 1930-এর দশকের একজন কবি, আপনারা জানেন। বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু প্রমুখদের হাত ধরেই সে 1930-এর দশকের কবিদের পথ চলা, রবীন্দ্র বিরোধিতা এবং নতুন কাব্য ভাষার সন্ধান। পরবর্তীতে সেই সময়ের অন্যতম প্রধান কবি হিসেবে কবি জীবনানন্দের আবির্ভাব বাংলা কাব্যধারাকে নতুন মাত্রা দিয়েছে। আমরা আজ কবি বিষ্ণুদেকে স্মরণ করে নিচ্ছি একটি ছোট্ট প্রতিবেদনের মধ্যে দিয়ে। বিষ্ণুদেব যখন কবিতা চর্চা করেছেন বাংলায়, যে সময় করেছেন, তখন রবীন্দ্রনাথের ঠিক পরে, তখন সবার লেখার মধ্যে সে সময় যারা ছিলেন, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব, জীবনানন্দ দাশ, সবার লেখার মধ্যেই সবাই দর্শনের প্রত্যক্ষ অনুগামী ছিলেন। একটা দর্শনের বোধ, দর্শনের ধারণা তাদের লেখার মধ্যে প্রত্যক্ষ হয়ে থাকত। তার নানা কারণ ছিল, তার যুগোচিত নানা কারণ ছিল, এবং তার একটা বড় কারণ হচ্ছে এই যে এরা সবাই সচেতনভাবে লেখালেখিতে এসেছিল। হ্যাঁ, তাদের মধ্যে একটা সচেতন দায় কাজ করছিল, সচেতন একটা তাগিদ কাজ করছিল রবীন্দ্রনাথের পরে বাংলা কবিতাকে তৈরি করা। এবং ঠিক সেই সময় সারা পৃথিবীতেই নতুন কবিতার একটা ধারণা তৈরি হচ্ছে, সারা পৃথিবীতেই তৈরি হচ্ছে। সেটা সেই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কবিদের লেখার মধ্যে সেটা ধরা পড়ছে, এবং তার প্রভাব এসে পড়ছে। যেহেতু যে পাঁচজনের নাম করলাম প্রায় সবাই তারা, এবং তার সময়ের আরো অনেকেই, কেউ প্রত্যক্ষভাবে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, কেউ তাদের চর্চার মধ্যে বিশ্ব সাহিত্যকে গ্রহণ করেছিল বলে তাদের লেখা একটি দর্শনের অনুগত হয়ে সবসময় প্রকাশিত হতে চায়। তো বিষ্ণুদের লেখার মধ্যে এই দর্শনের একটা নির্দিষ্ট ধরন ছিল, যে ধরনটা তার পরবর্তীকালে বাংলা কবিতায় প্রবাহিত হয়েছে। বুদ্ধদেবের একটা ছিল, তাই পবিত্র যা ব্যক্তিগত, এটাও একটি দর্শন। সেটা আমি মানি বা না মানি, আমি বিশ্বাস করি বা না করি, সেটাও একটা দর্শন। আর ঠিক তার বিপরীত দর্শনের অনুগামী ছিলেন বিষ্ণুদেব। আমাদের সময়, আমাদের সমাজ আরো ভালো হবে, আমাদের মানুষের বেঁচে থাকার জন্য উন্নততর কোনো সময় অপেক্ষা আমরা আছি, আরো কোনো সদর্থক ভবিষ্যতের ধারণার কাছে আমরা নতজানু থাকবো, এইরকম একটা বোধ
জীবনানন্দের কবিতায়, তারপরে মূলত জীবনানন্দের কবিতায় এবং বিষ্ণুদের কবিতায় কাজ করেছে। বিষ্ণুদের কবিতায় জীবনানন্দের থেকে ধরনটা আলাদা এই জন্য যে বিষ্ণুদের একটি বিশেষ রাজনৈতিক দর্শনের সঙ্গে তার ভাবনাকে যুক্ত করে অনেক সময় দেখেছেন। একটি সদর্থক ইতিবাচক বামপন্থী ধারণার পক্ষে কথা তিনি অনেক সময় বলেছেন। সবসময় একজন কবির ওই মাপের একজন কবি তো সবসময় কোনো রাজনৈতিক দর্শনকে কবিতায় ধরে ধরে অনুবাদ করবেন না, কিন্তু একটি সদর্থক এবং ইতিবাচক ধারণাকে তার কবিতা নিয়ে রক্ষা করেছে। মুশকিল হচ্ছে আমরা আমাদের সময়ে জীবনানন্দের প্রতি ঘোষিত আচ্ছন্নতা এমনভাবে বাধা পড়ে গেছে যে তার সময়ের অন্য লেখকদের লেখায় কবিতায় এই ব্যাপারগুলো কিভাবে কাজ করছে সেদিকে খুব একটা মন দেওয়ার সুযোগ এবং সময় পাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু বাংলা কবিতায় সময়ের দিকে, সমাজের দিকে, মানুষের দিকে সচেতনভাবে তাকিয়ে কবিতা চর্চার যে ধারা এখনো পর্যন্ত চলছে, সেই ধারার শীর্ষে কিন্তু বিষ্ণুদে আছে, তারপরে অনেকে আছেন। এই ধারাটিকে এইভাবে আলাদাভাবে ভাবা উচিত কিনা সেটাও একটা প্রশ্ন, কিন্তু তবুও আমাদের বলতেই হবে যে ধরা যাক বিষ্ণুদেব, সুকান্ত ভট্টাচার্য, সমর সেন, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে তার পরবর্তীকালে এখন আমাদের সময় পর্যন্ত জয়দেব বসু, মল্লিকা সেনগুপ্ত পর্যন্ত, মাঝে আরও অনেক, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সরোজিলাল বন্দ্যোপাধ্যায়, আরও অনেক গুরুত্বপূর্ণ শক্তিশালী কবির লেখায় আমরা এই ধরনটিকে কিন্তু স্পর্শ করতে পারি। যে ধরনটির সূত্রপাত করেছিলেন বিষ্ণুদেব যে কোনো কবিতা পড়লেই কিন্তু আমরা এই ধরনটাকে টের পাবো। যেমন একটা কথা বলি, খুবই বিখ্যাত কবিতা ঘোড়সওয়ার। সে ঘোড়সওয়ার কবিতার মধ্যে একটি ভালোবাসার আদল রক্ষা করে আসলে কবি আমাদের ভবিষ্যতের দিকে একটি শুভ ও সদর্থক ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতির কথাই বলেছে। একটা উদাহরণ দিই, কবিতার মধ্যে কত রকম ব্যক্তিগত ভালোবাসার অনুষঙ্গময় শব্দ আছে, হ্যাঁ আছে, অথচ এই কবিতাতেই আছে জনসমুদ্রে উন্মথী কোলাহল, ললাটে তিলক টানো, সাগরের শিরে উদ্বেল নোনা জল, হৃদয়ে আধির চড়া। এই জনসমুদ্রের কথা না বলে বিষ্ণুদেব স্বস্তি পেতেন না। জনসমুদ্রের দিকে না তাকিয়ে তিনি কোনো কথাই বলার উদ্যম টের পেতেন। এটা বাংলা কবিতায় অনেক শক্তিশালী কবির আশ্রয় হয়ে উঠেছে এই ধরনটা, কিন্তু এই ধরনটা রবীন্দ্রনাথের পরে কিন্তু শুরু করেছিলেন বিষ্ণুদেব। হ্যাঁ, বাকিদের লেখার মধ্যে এই ধরনটার অন্য আদর পাবো আমরা, এত প্রত্যক্ষভাবে পাবো না, এত স্পর্শময়ভাবে পাবো না। জনসমুদ্রে নেমেছে জোয়ার, প্রথম শুরুই তো হলো কবিতাটা এইভাবে, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে দেখি কোথায় ঘোড়সওয়ার। হ্যাঁ, কবিতাটার মাঝখানে নানা রকম ব্যক্তিগত কথার আদল আছে, হ্যাঁ আদল আছে, নানা জায়গায় আছে। আমি দু একটা জায়গায় বলি, হে প্রিয় আমার প্রিয়তম মোর, আজ ওজন কাপে কামনার ঘোর, অঙ্গে আমার দেবে না অঙ্গীকার। এই ধরনটি যে আসলে একটি এই প্রিয় বা প্রিয়তম শব্দটির মধ্য দিয়ে যে কবিতার ঘোড়সওয়ারের দিকে, যে ঘোড়সওয়ার আমাদের সময়ের পদক্ষেপকে আরো ইতিবাচক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, তাকে উদ্দেশ্য করে বলা, সেটা আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারি। এবং এই ধরনটা বিষ্ণুদেব প্রায় সমস্ত কবিতায় ব্যবহার করা আছে। আমাদের দুর্ভাগ্য, আমরা বাংলা কবিতা চর্চায় বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, অমৃত চক্রবর্তী, বুদ্ধদেব বসু,
বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব কবিতা দিয়ে বুদ্ধদেব বসুর অসামান্য সব আলোচনা আছে। তো আমরা বুদ্ধদেব বসু বিষ্ণুদেব সম্পর্কে নানা ওঠাপড়া নিয়ে কত কথা বলা যায়। আমার একটি বইও আছে এই বিষয়ে। তো আমাদের দুর্ভাগ্য যে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের চর্চা কম হয়, আমরা জীবনানন্দ চর্চায় আচ্ছন্ন হয়ে গেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই তার সময়ের সমস্ত লেখালেখি, সমস্ত কবির লেখালেখির প্রতি আমাদের ঋণ স্বীকার করেই কিন্তু আমাদের চর্চা, আমাদের নিজেদের কবিতার চর্চা এগোনো উচিত। এই ঋণ স্বীকারের চেষ্টা আমি ব্যক্তিগতভাবে করছি, আমার অনেক বন্ধুই করছেন, আমিও এই মুহূর্তে সেটাই করব। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠফাটা রোদ শেখে চামড়া। লিখেছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায় এক অন্যরকম সামাজিক পরিপ্রেক্ষিতে। আজকের এই মহামারী অধ্যুষিত অথবা উপদ্রুত সময়ে আমার আবার মনে পড়ে গেল এই কয়েকটি পংক্তি। তার কারণ সত্যি ধ্বংসের মুখোমুখি আজ মানব সমাজ। আমরা স্মরণ করে নেব আজ কবি সুভাষ মুখোপাধ্যায়কে একটি ছোট্ট প্রবন্ধের মাধ্যমে। সুভাষ মুখোপাধ্যায় বাংলা কবিতার ইতিহাসে সম্ভবত একমাত্র কবি যিনি চেয়েছেন কবিতার মধ্যে দিয়ে দুনিয়াটা পাল্টে দিতে। তিনি লিখেছিলেন, আমি চাই কবিতা দিয়ে মানুষের হাতগুলোকে এমনভাবে কাজে লাগাতে যাতে দুনিয়াটা মনের মতো করে আমরা বদলে দিতে পারি। তার এই বদলে দেওয়া নতুন দুনিয়ার নাম তিনি লিখেছিলেন সবাই পেয়েছে দেশ। এই সবাই পেয়েছে দেশকে অভিমুখ করেই তার কবিতা লেখা এবং তার জীবনের পরিক্রমণ। ফলে রাজনীতি আর কবিতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি লিখেছেন যে রাজনীতি সত্তা আর কবিতার সত্তা, এই দুটোকে তাঁর কবিতা থেকে আলাদা করা যাবে না। প্রারম্ভিক পর্যায়ে সুভাষ মুখোপাধ্যায় ওই সবাই পেয়েছির দেশকে অভিমুখ করে পথ খুঁজছেন, রাজনীতির পথ, এবং সাম্যবাদী রাজনীতিতে বিশ্বাস রাখছেন, কমিউনিস্ট পার্টিতে যোগ দিচ্ছেন এবং নিজেকে প্রস্তুত করছেন কবিতাকে তার শরিক করতে। একটা নতুন ভাষা দরকার, নতুন উজ্জীবনের ভাষা, আর তার জন্য তাকে সাধনা করতে হচ্ছে। তারই ফসল পদাদিক। তার প্রথম কাব্যগ্রন্থ 1940 সালে যা প্রকাশিত হয়েছিল, এবং এই কাব্যগ্রন্থেই তার প্রবেশটা ছিল রাজকুমারের মতো। ঝলসে উঠেছিল বাংলা কবিতার পৃথিবী, এবং যেখানে আমরা দেখেছিলাম যে পূর্ববর্তী 30-এর কবিদের আত্মসাৎ করে এবং প্রকাশিত হয়েছিল, এবং এই কাব্যগ্রন্থেই তার প্রবেশটা ছিল রাজকুমারের মতো। ঝলসে উঠেছিল বাংলা কবিতার পৃথিবী, এবং যেখানে আমরা দেখেছিলাম যে পূর্ববর্তী 30-এর কবিদের আত্মসাৎ করে এবং অস্বীকার করে তিনি গঠন করছেন একটা নতুন কাব্য ভাষা।
প্রাতিষ্ঠিক বোধ, যা তিরিশের কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তার বৈপরীত্যে মানুষের কথা ও কাহিনী রচনা করতে চাইছেন এবং ফলে তার কবিতার ভাষা তিনি পাল্টে দিচ্ছেন। সরাসরি গদ্যধর্মী পংক্তিকে তিনি যুক্ত করছেন কবিতার মধ্যে, যেমন সাবাস বল্লভ ভাই, প্রকাশ্যেই নেড়ে দিলে গান্ধীর চিবুক, কিংবা বসন্ত সত্যিই আসবে, কি দরকার এসে। মুখে মুখে ফেরা শব্দকে নিয়ে আসছেন কবিতায়, ছন্দের চাল পাল্টে দিচ্ছেন। মিশ্রবৃত্ত ছন্দের এতদিন অবধি অক্ষর গোনার কেতাবে নীতিকে পরিহার করে তিনি নিয়ে আসছেন নতুন স্পন্দন। কলাবৃত্ত ছন্দ তার কবিতার অন্যতম মাধ্যম হয়ে উঠছে এবং কলাবৃত্তের যত ধরনের বৈচিত্র্য আছে তাকে তিনি কাজে লাগাচ্ছেন অসামান্যভাবে। গলির মোলে বেলা যে পড়ে এলো, কিংবা একদা ছিলাম উচ্চ আশার কৈলাসে, কিংবা প্রিয় ফুল খেলবার বিন্ময় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা। কবিতার এই কারুকার্যময় আয়ুকে হাতিয়ার করে বিশ্বজোড়া উপনিবেশিক বিরোধী সংগ্রাম, শ্রেণীদ্বন্দ্ব তাকে নিয়ে আসছেন। কবিতায় যোগ করছেন গীতলতা আর নাটকীয়তাকে। ঝলমল করে উঠছে বাংলা কবিতা এক উজ্জীবনী আহ্বানে। দুর্যোগে পথ যদি হয় দুর্বোধ্য, চিনে নেবে যৌবন আত্মা। তিল তিল মরণেও উদ্বেল জীবনপ্রীতি, হাতুড়িও কাস্তের গানে, কাল বৈশাখীর উন্মত্ততায়, লাল ফতোয়ার নব আশায়, অন্তস্থ রাজনীতি কে বাংলা কবিতায় একটা শীতপরিদ্ধ আধুনিকতা তিনি দিয়েছেন এবং সেই আধুনিকতায় বিস্মিত বুদ্ধদেব বসু তাকে সম্বর্ধিত করছেন তরুণতম কবি বলে। উপদেশ দিচ্ছেন, হয় তাকে কবি হতে হবে, নয় কর্মী। স্বভাবতই সুভাষ মুখোপাধ্যায় কোনো দিকই ছাড়েননি, বরং এই পরবর্তীকালে চিরকুট আর অগ্নিকণের সেই যুগে তিনি সরাসরি রাজনীতিতে আপাত মস্তক নিজেকে ডুবিয়ে রাখছেন। সাংবাদিকতা করছেন, ফ্যাসি বিরোধী আন্দোলনে জড়াচ্ছেন, ট্রেড ইউনিয়ন করছেন, কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ নিচ্ছেন এবং তার সঙ্গে বাংলা কবিতাকে তিনি স্লোগান ধর্মী এক ধরনের ভাষা দিচ্ছেন। স্লোগান আর শ্লোক একাকার হয়ে যাচ্ছে ওই সততার মধ্যে, বিশ্বাসের মধ্যে দিয়ে। বজ্রকণ্ঠে তোলো আজ রূপদস্যু দলকে আজ, কিংবা রক্তের ধার রক্তে শুদ্ধ কসম ভাই, ব্রেতোয়েটের গোয়ালিয়রের জবাব চাই। বিনা বিচারের বন্দী হয়ে জেল খাটছেন দীর্ঘ 2 বছর, জেল থেকে বেরোচ্ছেন 50-এ। তার কবিতার রীতি সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাবার পেছনে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা কাজ করেছে। একটা, তিনি বজবজে চলে আসছেন এবং সেখানে 20 টাকার একটা বাসা ভাড়া করে শ্রমিকদের সঙ্গে সরাসরি, শ্রমিকদের জীবনের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি, প্রত্যক্ষভাবে, এবং দেখেছেন শ্রমিক জীবনের ওই দারিদ্র্যের মধ্যে তাদের উজ্জীবনকে। স্লোগান নয়, তাদের গানে বিশ্বাস। নন্দন সত্তাটাই পাল্টে যাচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের। জীবনের প্রতি আকাঙ্ক্ষাটা তীব্রতর হয়ে উঠছে। আর এর সঙ্গে
যুক্ত হচ্ছে নাজিম হিকমতের কবিতার অনুবাদ। সেই অনুবাদ করতে গিয়ে তিনি তুর্কির সেই কমিউনিস্ট পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কবির দর্শনকে আত্মস্থ করছেন, যে দর্শনে শিল্পমত, সেই শিল্পই খাঁটি শিল্প যেখানে গোটা জীবন ছায়াপাত করে, গোটা জীবনের প্রতি আকাঙ্ক্ষা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাকে আত্মস্থ করছে। আরেকবার যে পথ অন্বেষণ তিনি করছিলেন, যে পথ চলে যাচ্ছে সবাই পেয়েছে দেশে, তার উৎকর্ষে পৌঁছচ্ছে এবং তার রাজনীতি বোধ পাল্টে যাচ্ছে, তার কবিতার প্রকাশ পাল্টে যাচ্ছে। সাংবাদিকতার প্রাখুর্য, যা তার কবিতার এতদিনের বৈশিষ্ট্য ছিল, তাকে তিনি নস্যাৎ করছেন, নেমে আসছেন জীবনের মর্মমূলে। এখন আর মিছিল নয়, মিছিলের চরিত্রগুলোকে তিনি নিয়ে আসছেন কবিতার মধ্যে। ফলে তার কবিতায় ভিড় করে এসছে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়া বাবুর আলীর মেয়ে শালেমন, অন্ধকার আছড়ানো জোলাদের বউ, লাল কালিতে চাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় করে দাঁড়ানো আইবুড়ো মেয়ে, মুখে মুখে ফেরা শব্দগুলো আরো বেশি করে কবিতায় নিয়ে আসছেন, কেতাবি শব্দকে সম্পূর্ণ পরিহার করে। যতই রাজনৈতিক তত্ত্ব বিগলিত হয়ে মানবিক বোধের মধ্যে মিশছে, ততই তার কবিতায় বেড়ে উঠছে ছবি তৈরির প্রবণতা। অসহ্য গরমে একবার এপাশ ওপাশ করছে ব্যঞ্জন হেরিয়া গ্রামের খুটখুটে রাত্রির। পারাপার, কবি সুভাষ মুখোপাধ্যায়। আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে না কুঁচিয়ে আছে থাকুক কে পাহারা। দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা। ওপারে যে বাংলাদেশ, এপারেও সেই বাংলা। ওপারে যে বাংলাদেশ, এপারেও সেই বাংলা। তোমারও তখন সত্যি হলো এই জীবনের শেষে। বাল্যকালীন অসুখ যত, মাঝ বয়সের খ্যাতি, ভুবন মাঝে 14 পুরুষ, যেই প্রেমে 8খানা, খণ্ড খণ্ড প্রণয় গাথা সাজায়ে বাহির দ্বারে। আজও মন তুমি কল্পতরুর খোয়াবে মশগুল, জানতেম যদি এই বিরহের ছবি মানে ছায়াপথ। ভেসে চলে যাওয়া এক এক গ্রহ নৈরিত পেরিয়ে, তবু মেঘ এসো পুল সরাতের আগুন পেরিয়ে এসো। আমার সকাল, আমার দুপুর, রাত্রি পেরিয়ে যাও। কবিতার খাতা ক্ষত ভরে দাও তুমুল বৃষ্টি দিনে। কবিতাটির নাম বৃষ্টি দিনে। লিখেছিলাম আমি প্রায় 1.5-2 দশক আগে। আজও আমার মনে হয় এই কবিতাটি সমানভাবে প্রাসঙ্গিক, কারণ যখন আমরা দেখতে পাই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন অরুণ সেন থেকে রঞ্জন ঘোষাল। আমরা আজকের এই 3য় সংখ্যায় স্মরণ করে নেব মহিনের ঘোড়াগুলি অন্যতম রঞ্জন ঘোষাল, যিনি শুধু কবিতা লেখবার জন্য, সেই অর্থে লিরিক লেখার জন্য একটি গানের দল নিয়ে আজ থেকে প্রায় 50 বছর আগে বন্ধুদের সঙ্গী করে ছুটেছিলেন বাংলার এ প্রান্ত থেকে ভারতের অন্যান্য প্রদেশে। একইভাবে আমরা স্মরণ করে নেব বিশিষ্ট চিন্তক, সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিক অরুণ সেনকে।
অরুণ সেন সাহিত্য সংস্কৃতির জগতে এক বিশিষ্ট নাম। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও তিনি সমানভাবে পরিচিত। তাকে যথার্থই একজন আন্তর্জাতিক মানুষ বলা যায়। আবার আমরা যারা তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য করেছিলাম, গভীরভাবে জানতে চেয়েছিলাম তাকে, তারা জানি তিনি একই সঙ্গে কতটা ঘরোয়া আটপৌরে একজন মানুষ, প্রিয় শিক্ষক। প্রাণখোলা হাসি আর ঔদার্য নিয়ে তিনি একক এক ঘরানা। তার প্রথম পরিচয়, তিনি বিষ্ণুদে গবেষক। তার ছাত্রী হওয়ার সুবাদে বিষ্ণুদের সঙ্গে তার ব্যক্তিগত যোগসূত্রের নানা গল্প শুনেছি, চিঠিপত্র দেখেছি। ভারতীয় সাহিত্যকার পুস্তকমালায় বিষ্ণুদের জীবনী ও কবিতা সম্পর্কে আলোচনার পাশাপাশি বিষ্ণুদের সম্পর্কে তার একাধিক বই রয়েছে। বিষ্ণুদের নন্দন বিশ্ব, সাতরঙার সিম্ফনি প্রায় একক প্রচেষ্টায় তৈরি করেছিলেন বিষ্ণুদে চর্চা বিষয়ক পত্রপত্রিকা ও বইয়ের সংকলন। তখন তিনি অসুস্থ, চোখেও নানান অসুবিধে, তবু কম্পিউটারে টাইপ করে করে তাকে এই বই তৈরি করতে দেখেছিলাম। তার এই নিরলস পরিশ্রম অতুলনীয়। শুধু বিষ্ণুদের নন, বিষ্ণুদের সূত্রেই এসেছেন সুধীন্দ্রনাথ দত্ত, যামিনী রায়ের মতো মানুষজন। তাদের সঙ্গে বিষ্ণুদের সংযোগ, মনোমালিন্য সবকিছুই উঠে এসেছে তার লেখনীতে। এর পাশাপাশি তার সমসাময়িক সিদ্ধেশ্বর সেন, সেলিম আল দীন, শঙ্খ ঘোষ, দেবেশ রায়, যারা তার খুব কাছের বন্ধু ছিলেন এবং সাহিত্যিকও বটে, তাদের সাহিত্য সম্পর্কেও নানা জায়গায় মননশীল আলোচনা করেছেন অরুণ সেন। নিজেকে তিনি পরিচয় দিতেন কলকাতার বাঙাল নামে। শিকড়ের টান কোনোদিন উপেক্ষা করতে পারেননি। বারবার বাংলাদেশে গিয়েছেন। তার ভ্রমণের নানা অভিজ্ঞতা তার কাছে গল্পের মতো শুনেছি। সত্যি কথা বলতে, পশ্চিমবঙ্গে যে কয়েকজন মানুষ বাংলাদেশের সাহিত্য নিয়ে চর্চা করে থাকেন, তাদের মধ্যে অন্যতম অরুণ সেন। তবে শুধু বাংলাদেশের সাহিত্য নয়, সেখানকার মানুষজন, তাদের জীবনযাপন, সেখানকার ভয়ানক রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছু নিয়েই তার লেখালেখি রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি, বিশেষত সঙ্গীত বিষয়ে তার যথেষ্ট আগ্রহ ছিল। এ বিষয়েও তার লেখালেখি রয়েছে। দুই বাঙালি এক বাঙালি, দুই বাংলায় রবীন্দ্রনাথ ও অন্যান্য, সাহিত্যের বাংলাদেশ, এসব বইতে তার সুচিন্তিত মতামতের পরিচয় পাওয়া যায়। এর পাশাপাশি চিত্রকলা বিষয়েও তার অসীম জ্ঞান ছিল। রামকিঙ্কর বেজ, যামিনী রায়, যোগেন চৌধুরী, এদের ছবি নিয়ে তাকে দীর্ঘ সময় আলোচনা করতে দেখেছি। জীবনের শেষ পর্বে এসে লিখেছিলেন কলকাতার বাঙাল, উভচর স্মৃতি। সে বই ভাষার প্রাঞ্জলতায়, বাচনের সাবলীলতায় অনবদ্য। তার লেখালেখির এটি সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় মৌলিকতা। তিনি কখনোই শব্দচয়নে বা তথ্যের দ্বারা ভারাক্রান্ত, গুরুগম্ভীর করে তুলতেন না তার লেখনীকে। তার গদ্য জলের মতো বহমান, অথচ গভীর। পরিচয়, সাহিত্যপত্র, প্রতিক্ষণ প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, সম্পাদনা করেছেন। সেসব গল্পকথাও নানা সময় তার কাছ থেকেই শুনেছি। দীর্ঘ 10 বছর তার সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলাম। গাছ ভালোবাসতেন। কালিন্দিতে তার বাড়ির নাম্বার ছিল P33। তিনি মজা করে বলতেন P এই বাড়ির বারান্দায় পাতাবাহার গাছেদের মধ্যে যখন তিনি বসতেন, প্রকৃতির মতোই সহজ মনে হতো তাকে। উদাত্ত আহ্বানে চারপাশের মানুষজনকে ভরিয়ে রাখতেন। অসম্ভব উৎসাহী, উদ্যমী একজন মানুষ,
এবং তা সঞ্চারিত করে দিতে পারতেন তার ছাত্রছাত্রীদের মধ্যে। তার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত, কিন্তু একই সঙ্গে জানি তিনি তার বইপত্র লেখালেখির মধ্য দিয়ে বাংলা সাহিত্য সমালোচনার জগতে, চিত্রকলার জগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর আমরা যারা তাকে কাছ থেকে দেখেছি, তার আশীর্বাদ পেয়েছি, আমরা জানি তিনি আমাদের অন্তরে সবসময় বিরাজ করবেন। রঞ্জনের মৃত্যু, মানে রঞ্জন ঘোষাল আমাদের খুব প্রিয় বন্ধু, তাতে তো আমি যথেষ্ট মর্মাহত। কিন্তু অনেক কিছু স্মরণ, মানে স্মৃতিও রেখে গেল আমার কাছে। মোহিনীর ঘোড়াগুলির এখনো পর্যন্ত 49-48 বছর ধরে যে কয়েকটা গান উচ্ছ্বসিত এবং প্রশংসিত, জনপ্রিয়, তার 3টে গানের কথা বলি যেটা রঞ্জন ঘোষাল লিখেছিল। যদিও মোহিনীর ঘোড়াগুলিতে কে কখন গান লিখেছে, কে কখন সুর করেছে, সেটা নিয়ে আলাদা কোনো ক্রেডিট আমরা মোহিনীর ঘোড়াগুলি কোথাও প্রিন্টেড অবস্থায় রাখিনি, আমরা বিশ্বাস করতাম না তখন। কিন্তু আজ 4 দশক, 4.5 দশক পার করে এখন আর তো ওই ভ্যালুজ আমার কাছে কোনো মূল্য নেই। তাই বলছি যে আমি গত 100 বছরের যদি তালিকা বিমল বন্দ্যোপাধ্যায় ভায়া সলিল চৌধুরী IPTA করে এই গৌরীপ্রসন্ন, মানে 2000 সাল পর্যন্ত, মানে 2000 সালের কিছু আগে পর্যন্ত দেখি, তাহলে তোমরা কি আমলকি গাছের ছায়ায় মোষের বিষণ্ণ ডাক শুনে আনমনা হও আগেকার মতো? এটা যদি একটা গানের লিরিক হয়, তো আমি তো জানি না, আমার কাছে মনে হয় রঞ্জনকে পার করে এই ধরনের কোনো লিরিক বাংলা সমসাময়িক, মানে যাকে আধুনিক গান সাধারণত বলা হয়, আমরা বলি কন্টেম্পোরারি, সমসাময়িক গান হয়নি। আই স্টিল বিলিভ হয়নি। কিংবা আধো আলো আধারে অজানা উড়ন্ত বস্তু, একটা কনসেপ্ট যেটা অত বছর আগে, সেটা একটা গান হতে পারে। আনআইডেন্টিফাইড ফ্লাইং সসার, ইউএফও কনসেপ্ট নিয়ে একটা গান হতে পারে, এবং তার সঙ্গে একটা মেস ঘরে থাকা কিছু কেরানিকুলের ঘামের গন্ধ তার সঙ্গে রিলেট করা যেতে পারে। এটা হচ্ছে একমাত্র রঞ্জন ঘোষালের পক্ষেই সম্ভব ছিল। অসাধারণ অসাধারণ ক্ষমতা এবং অসাধারণ বিশেষণের ব্যবহার। আমি যেহেতু নিজে গান লিখি, মানে আমারও বিশ্বাসে কলকাতা কিংবা অভিশ্বাসে কলকাতাটা বলা দরকার। 70-এর দশকে যখন আমরা ওই রকম একটা মানে অস্থির একটা অবস্থা, সামাজিক অবস্থা, আমরা যখন ডিসাইড করলাম যে এই ধরনের একটা গানের দল তৈরি হবে, তখন রঞ্জন যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং কলেজে ছিল ইলেকট্রিক্যাল, তো ওদের ভ্যাকেট করতে হয়। প্রথমে ক্লাস অফ হয়ে গিয়েছিল, তারপরে ওদের হস্টেল ভ্যাকেট করতে হয়। সেই সময় রঞ্জন বেহালায়, রঞ্জন থাকতো বাঘাযতীনে, তখন আমাদের পাড়াতে এসে, মানে মনিরার বাড়িতে থাকতো, তখন আমাদের নিজেদের কোনো বাড়ি ছিল না, মানে আমি কখনো মনিরার বাড়ি, মনিরা কখনো রঞ্জনের বাড়ি, রঞ্জন কখনো মনিরার বাড়ি, এ দুপুরে কোথায় খাবে, এই সমস্ত দিনের সঙ্গে তুলনা করলে খুব একটা বোঝা যাবে না ব্যাপারটা। আমাদের বন্ধুত্বটা আজ থেকে 50 বছর আগে কি ধরনের একটা পাড়ায় বেড়ে ওঠা। তো তখন আমাদের মহিলাগুলি যখন তৈরি হবে, নামটা তৈরি হয়নি, নামটা অফকোর্স ওর দেওয়া অনেক অনেক পরে। তো সেই সময় রঞ্জন ওয়াজ ভেরি উইটি। তো রঞ্জন যেটা করতো, একটা হচ্ছে যে সমস্ত এই পাড়া প্রতিবেশী বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, একটু কনজারভেটিভ, তাদেরকে ভীষণ মোটিভেট করতে পারত। এটা মনিরাও পারতো, গৌতমরাও পারতো, কিন্তু রঞ্জন হচ্ছে যেহেতু বছর বয়সে
7 বছরের ছোট, রঞ্জনের পক্ষে আর একটু সহজ হতো আর কি পাঁচজন করাটা। তো তখন তিনি দুটো কাজ খুব দারুণ ভাবে করেছিল মহিমের ঘোড়াগুলিকে নিয়ে। একটা হচ্ছে যে ওর গান লেখা, ওর আর একটা হচ্ছে পিয়ার বলতে মহিমের ঘোড়াগুলির শোতে মানে কনসার্টে, তখন তো আমরা কনসার্ট বলতাম না, শো বলতাম, সেখানে এই সুনীল গাঙ্গুলি, সাথী গাঙ্গুলি কিংবা শক্তিদা কিংবা এই তারাপদ রায়, মানে জ্যোতির্ময় দত্ত, হেনা সমস্ত মানে যারা ওই সময়কার সেলিব্রিটি ছিলেন, কিন্তু এখনো বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন, তো তাদেরকে কিভাবে একটা ম্যানিপুলেশন করবো না, মানে একটা কনভিন্স করিয়ে যে মহিমের ঘোড়াগুলি একটা নতুন ধরনের কাজ করছে, আপনারা সেটি এসে দেখুন। সেই দেখার ফলে যেটা হয়েছিল, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে আমি জানি না দেবাশিস বাবুরা বেঁচে আছেন, পরে আনন্দ মেলার যিনি ছিলেন, আনন্দ মেলার এইটা ছিলেন দেবাশিসরা, আর দেবাশিস দাশগুপ্ত উনি নেই, দেবাশিস দাশগুপ্ত দেশে করতেন, রিভিউ করতেন, ওরা কিন্তু সামহাও মানে এটাকে এক ধরনের বলছি, আমরা তো মার্জিনাল কমিউনিটি ছিলাম, কিন্তু মার্জিনাল কমিউনিটিকে একটু আধটু প্রমোট করার জন্য দেবাশিস ব্যানার্জি, দেবাশিস দাশগুপ্ত, সুনীলদা, এরা কিন্তু এক ধরনের যে যেখানে কৃষিবাসে যেমন দীপক মজুমদার অনেক লেখা লিখেছিলেন, তো সেই পুরো 90% ক্রেডিট গোস টু রঞ্জন। তো ভালো অর্গানাইজ করতে পারতো এবং মনিকা সেটা জেনে শুনেই রঞ্জনের উপর দায়িত্বটাও দিত পাবলিকেশন অর্গানাইজ করাটা। এটা একটা অত্যন্ত ভালো মানে পজিটিভ কন্ট্রিবিউশন ছিল মহিমের ঘোড়া, মানে মহিমের ঘোড়া ওদের পারত কিনা জানি না, কিন্তু রঞ্জনের এই এফার্টটা আর পিছিয়ে দাঁড়িয়ে ও যেটা করতো বার্তালাপ করতো, মানে প্রেজেন্ট করতো, সেটা একটা অসাধারণ জায়গা ছিল রঞ্জনের। শুনের পর আমরা প্রচুর শো করেছি, মানে আজকে রবীন্দ্রসঙ্গীতে অন্তত 5টা কি 6টা শো করেছি, কৃষিগঞ্জে করেছি, তারপরে যোগেশ মাইনে করেছি, সব জায়গাতেই রঞ্জন ঘোষাল। এবং রঞ্জন ঘোষাল ওয়াজ ইকুয়াল ফ্রন্ট লাইনার, মানে আমরা যারা গান গাইতাম, আমি ভানু মানে তপেশ ব্যানার্জি, সাধারণত যারা গান গায় তাদেরকে একটু ফ্রন্ট লাইনার বলা হয় আজ পর্যন্ত। রঞ্জন ঘোষাল আমাদের দলের যেহেতু ফ্রন্ট লাইনার বলে আমরা বিশ্বাস করতাম না কেউ আছে, কারণ আমরা সকলেই গান গাইতে পারি, সকলেই গানটা বাজাতে পারি, কিন্তু রঞ্জন ঘোষাল শুধুমাত্র অ্যানাউন্সার হিসেবে এসেও কিন্তু অতটাই জনপ্রিয় এবং অতটাই একদম ফ্রন্টলাইনার হিসেবে আচ্ছা, গান মানে গানের লিরিক্সের কথা বললাম, কিন্তু গানের কথা বললাম না। গানের লিরিক বলতে আমার এখনো মনে হয় রঞ্জনের লেখা দুটো মাত্র বাক্য বা বলা যায় দুটো মাত্র লাইন, যেটা এই শতাব্দীর মধ্যে আমার কাছে মনে হয়েছে শ্রেষ্ঠ। সেটা হচ্ছে, তোমরা কি আমলকি গাছের ছায়ায় মোষের বিষণ্ণ ডাক শুনে আনমনা হও আগেকার মতো। এটা কথাটা ছিল হচ্ছে সোনসুদিজন গানটা সম্পূর্ণ রঞ্জনের লেখা গান, আমার কোনো কন্ট্রিবিউশন নেই। কিন্তু আমার এখানে একটা কথা বলে রাখা দরকার যে মহিমের ঘোড়াগুলির ছাপিত মানে প্রিন্টেড সব জায়গাতে কোনো গান আলাদাভাবে কে লিখেছে, কে সুর করেছে কিছু লেখা নেই। সেই জন্যে দলীয়ভাবে অনেকের বক্তব্য আছে যে এটা কেউ যেন পার্সোনাল ক্রেডিট না নেয়। আজ 49 বছর পরে এসে আর ক্রেডিট নেওয়ার কোনো কারণ নেই, আর যে লোকটি এই জগতে নেই তার সম্পর্কে যখন আমি বলছি তখন আমার এটা বলতেই হবে, শুধুই জানি। আর একটা হচ্ছে কনসেপ্ট ওয়াইজ আইডেন্টিফাইড ফ্লাইং সসার অজানা উড়ান্ত বস্তু, হ্যাঁ, আলো আলো আধারে কোনো এক নগরে মেজ ঘরে থাকি 4 জন, এই গানটা ওই 100% রঞ্জনের একার লেখা গান। তো কনসেপ্ট ওয়াইজ 1977-78 79, এটা 79 সালে রেকর্ড হয়েছিল, 78 ওর লেখা। তো 78 মানে হচ্ছে 44 বছর আগে বাংলা ভাষায় আইডেন্টিফাইড ফ্লাইং সসার নিয়ে একটা গান এবং সেটাকে রিলেট করা হচ্ছে একটা মেজ ঘরের কেরানিদের সঙ্গে।
এটা একমাত্র রঞ্জন ঘোষাল ছাড়া কারোর পক্ষে মইনের ঘোড়াগুলির কোনো কারোর পক্ষে এটা সম্ভব ছিল না। রানওয়ে একটা গান, সেই গানটাও বলতে গেলে 90% রঞ্জনের লেখা। বেহালায় একটা এয়ারপোর্ট ছিল, ইনফ্যাক্ট এয়ারপোর্ট ছিল না, এখন এয়ারপোর্ট হয়েছে, তখন ফ্লাইং ক্লাব ছিল, সেখানে হতো বেহালা কর্মশ্রীর কাছাকাছি অঞ্চলে। তো আমরা যেহেতু বেহালা, সেখানে আমরা মাঝে মাঝেই যেতাম। তখন ওই মানে 3 তলা 2 তলা সমান ঘাস, সেটাকে কি একটা ঘাস বলে আমি জানি না, নালি ঘাস বোধহয়। তো তার মধ্যে দিয়ে একটা মজার জায়গা ছিল তখন, ওখানে জনবসতি ছিল না, কিছু না। ওরকম একটা আমরা একদিন একটা সিনেমা ক্লাবের ছবি দেখতে গিয়েছি আমরা, সুবর্ণরেখা ঘটকের সিনেমা দেখে তারপর পেয়েছি। তো আমরা চায়ের দোকান বন্ধ, খোলা হয়নি, পাঁচটার দোকান বন্ধ, তো আমরা হাঁটতে গিয়েছি ওখানে, আমি মরিরা আর রঞ্জন 3 জন। তো ওখানে যেহেতু সুবর্ণরেখাটা সারাক্ষণ মাথায় কাজ করছি, বিশেষ করে ওই আইকনের জায়গাটা গৌরবী। তো রঞ্জন প্র্যাকটিক্যালি তখন বলেনি, ওইখানে পুরোটা ভেবেছিল 90% বলছে এই কারণে যে ওখানে কাঁধে চলে এলোমেলো ওই কথাটা আমার ছিল, কিন্তু বাকি গানটা পুরোটাই রঞ্জনের। এত অসাধারণ অল্প সময়ের মধ্যে ওর অনুভূতি অভিব্যক্ত করতে পারতো, সেটা আমাদের দলে আর কারোর ছিলই না। গানের জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা, আকাশে তখন চমকিয়ে আছে বেদনা বিধুর ভাড়ারে অলসতা, কিঞ্চিত সুখী পাখিদের সন্দেহ। গানের জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা, আকাশে তখন চমকিয়ে আছে বেদনা বিধুর রাজারে অলসতা, কিঞ্চিত সুখী পাখিদের সন্দেহ। লা 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 লা। প্রবাসী জ্যোৎস্নায় কাশবনে ছুটতে আজও পর্যন্ত খুব প্রচলিত গান, এবং খুবই ওটা সম্পূর্ণটাই আমার লেখা গান, কিন্তু রঞ্জন ওটা আবার অ্যাপ্রুভ করেছিল। ভালোবাসি এই ভেসে আসে কলকাতা গানটা যখন লিখেছিলাম, তখন ওটাই কনসিকুয়েন্টলি বলছি আর কি, যে মইনের ঘোড়াগুলির প্রথম গান, প্রথম রেকর্ড করা গান, প্রথম ইপির প্রথম গান। সেখানে রঞ্জন একটা মাত্র লাইন অ্যাড করেছিল আমার গানটা পুরোটা লিরিকটা পড়ার পরে, সেখানে মনিরাও ছিল। তো তার লেখার পরে আমায় বলেছিল যে তোর যদি মনে হয় তোরটা রাখবি তাহলে রেখে দিতে পারিস, ওই অগাস্ট দুপুরকে ফিরে দেবে, গুলতি সোঁড়া ঘুরি ওরা অগাস্ট দুপুরকে দেবে ফিরে। তা আমি তো হইচই করে উঠলাম, আমি বললাম যে রঞ্জন এটা তো থাকবেই, আমি যেটা লিখেছি দ্যাটস ট্র্যাশ। তো এইরকম ও একদম একটা ইনস্টিংক্ট ওর কাজ করতো, ইনস্টিংক্ট, যেটা ও সঙ্গে সঙ্গে না হলে লিখতে পারতো না, সঙ্গে সঙ্গে যদি লিখে পেত তাহলে লিখতে পারতো। এই গানটা রেকর্ড হয়েছিল, ওই লাইনটা কিন্তু রঞ্জনের লাইনই ছিল। তো কি বলবো, ওর অনেক ব্যতিক্রমী কাজকর্ম সম্পর্কে শুনছি আর কি, সামরান হুডা, তাসলিমা নাসরিন, অনেক কিছু, কিন্তু আমি তার মধ্যে যাচ্ছি না। যে কোনো জনপ্রিয় মৃত মানুষ তার তো কিছু সম্মান দাবি করে, আমি সেই সম্মান হানিটা করতে চাইছি না। থ্যাংক ইউ। মহামারী ঘিরে ধরছে আমাদের, ঘিরে ধরছে মৃত্যু ভয়। আমরা একটু একটু করে এক অজানা খাদের দিকে পা বাড়াচ্ছি হয়তো। আমরা জানি না, যতদিন না প্রতিষেধক আবিষ্কৃত হচ্ছে মানব জাতির কাছে, এ এক বিপদের দিন, ভয়ঙ্কর ধ্বংসের মুখোমুখি আমরা। আশার কথা, অনেকগুলি দেশ এই ভ্যাকসিন আবিষ্কারে মনোনিবেশ করেছেন এবং প্রতিনিয়ত তারা সচেষ্ট রয়েছেন। আমাদের দেশও পিছিয়ে নেই। খুব সম্ভবত আমরা আগামী 2-3 মাসের মধ্যেই এই প্রতিষেধক পেয়ে যাব, মানবজাতি বেঁচে উঠবে আবার নতুন প্রত্যয়ে, এমনই জানাচ্ছে সংবাদ মাধ্যম। সেই আশা নিয়ে আমরা অবশ্যই সময় পার করব, অতিবাহিত করব
এই লকডাউনকে জারি রাখব নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের প্রতিবেশ, নিজের রাজ্য, নিজের দেশকে, নিজের গ্রহকে বাঁচানোর জন্য। আসুন এবার একটা বিজ্ঞাপন বিরতির দিকে যাওয়া যাক। ততক্ষণ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। আজ আবার এই মানব জাতি নতুন এক সংকটের মুখোমুখি। কবির ভাষায় সভ্যতার সংকট। এই ঠাকুর বাড়িতেই জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। অসীম ধন তো আছে তোমার, তাহে সাধনা মেটে। তিনি নেই, কিন্তু তার বই রয়েছে, তার লেখা রয়েছে, তার গান রয়েছে, তাই দিয়ে আমাদের ভবিষ্যৎ গড়তে হবে। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? বলে আসন পাতি বুদ্ধের বন্দনা মন্ত্র শুনাইল আমার কল্যাণী। শান্তিনিকেতনকে বেছে নেওয়ার পেছনে তার 3টি স্পষ্ট লক্ষ্য ছিল। প্রকৃতির কাছাকাছি থেকে আদর্শ প্রাকৃতিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, পরিবর্তনশীল ভারতে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে শিক্ষাদান। ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। রবীন্দ্রনাথের এই উচ্চারণ এখন বারবার আমাদের মনে পড়ে। বুদ্ধদেব বসুকে শেষবেলাতে উনি বলেছিলেন ছবিটা ছবি, তার বেশি কিছু নয়। রবীন্দ্রনাথের 80 বছরের জন্মদিনের উৎসবে 1348 সালের 1 বৈশাখ তারিখে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে সভ্যতার সংকট পুস্তিকা আকারে বিতরণ করা হয়। সেই সময় অন্তত ভারতীয় জীবনে একজনই হয়তো দেবতা থাকবেন, তিনি রবীন্দ্রনাথ। মহামানব আসে, ওই মহামানব আসে। সকাতারে ওই কাঁদেছে সকলে
বন্ধুরা, বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এজন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। বন্ধুরা, এই সংখ্যায় শুরু হচ্ছে একটি নতুন বিভাগ, প্রিয় অগ্রজ। এই বিভাগে আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্মের কবিদের কবিতা নিয়ে কথা বলবো, কখনো তাদের সকণ্ঠে তাদের কবিতা পাঠ শুনব। আজ প্রথম দিন প্রিয় অগ্রজ এই বিভাগে রয়েছেন কবি নবারুণ ভট্টাচার্য, যে কবি লিখেছিলেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ আমার চেতনার পথ জুড়ে পড়ে আছে, আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে ডাকে, আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায়, উদ্যানে, সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছে হয় তাই করব। ইস্তাহারে, দেয়ালে, স্টেন্সিলে কবিতা এখনই লেখার সময়। নিজের রক্ত, অশ্রু, হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে, সন্ত্রাসের মুখোমুখি, হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়। .38 ও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হ্যাজাক আলোকে কাঁপিয়ে দিয়ে, হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে, মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে, শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যা, শ্বাসরোধের, লাশ নিখোঁজ হওয়ার, মেশিন গানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার গ্রামকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। প্রতি সংখ্যার ন্যায় এই সংখ্যাতেও রয়েছে একটি সাম্প্রতিক লেখা ছোট গল্প। আসুন গল্পটি শুনে নেওয়া যাক। গল্পের নাম পতনজনিত জটিলতার বয়ান। গত 40 বছর ধরে তার কাছে থাকা চাবির গোছাটাকে যেমন চেনে বশির আলী, তেমন চেনে তালার এক একটা ছিদ্রকে। তালার ছিদ্রকে অবশ্য বশির আলী ছিদ্র বলে না, বলে না, যা বলে তা ভদ্র সমাজে না উচ্চারণ করাই ভালো। তাতে নিজেকে ডিগ্লাস্ট করা যায় মনে হলেও আদৌ তা সম্ভব কিনা সন্দেহ। সেই চাবির গোছার ভেতর 90% চাবির কোনো তালা নেই, অথবা থাকলেও কোনটার ভেতর কে সেঁধবে তা মনে করতে পারে না। কেবল খানতিনেক চাবি তার দৈনিক ব্যবহারে লাগে। সকাল সন্ধ্যে যে দোকানটা সে চালায় তার শাটারের জন্য 2টো আর কোলাপসেবলের জন্য 1টা। দোকানটার বিবরণ দেওয়ার মতো কিছু নেই, কিচ্ছুই নেই। এই না থাকাটাই ওর বেঁচে থাকার বৈশিষ্ট্য। সেই চাবি 2টো আর তার নিয়ে এক সন্ধ্যায় মহা জটিলতায় আক্রান্ত হয় বশির আলী। চাবি মানে বশিরের কাছে রোজা শেষের তৃষ্ণার জল,
যতই দোকানটা শূন্য হোক না কেন তাকে প্রোটেকশন দিয়ে রাখে। চাবির গোছাটা পাঞ্জাবির পকেটে থাকার সময়, সাইকেলে রওনা দেওয়ার সময়, এমনকি মাথার কাছে রেখে শোয়ার সময় অদ্ভুত গভীর ভালো লাগায় তাকে আচ্ছন্ন করে। বসিরের সবচেয়ে আশ্চর্য লাগে পেতলের দুটি রিজু চাবির বিশ্বস্ততা। দিনের পর দিন, বছরের পর বছর কেমন নির্দিষ্ট সময় মেনে দুটো তালায় তারা ঢুকে যায় এবং তাকে মুক্ত করে, যেন বা বসিরের মুক্তির কারণ ঘটায়। চাবির এই মতাদর্শের কারণে নিজেকে সমীরণ বিবির কাছে নিষ্ঠাবান রাখার প্রয়াস চালিয়ে যায়। তার মনে হয় সমগ্র মানব সমাজের এমনই মতাদর্শ ফলো করা উচিত। বহুবার ভুল করে 21 নম্বর চাবিটিকে 13 ইয়েতে প্রবেশ করাতে গিয়ে দেখেছে কী অভিমান। মিনিট 15 ধরে সেই অভিমান ভাঙিয়ে তবে তাকে উদ্ধার করে সে। বাড়ি ফিরে সমীরণ বিবির কাছে সে কথা বলতে অবশিষ্ট 4টে দাঁতের একটিতে ঘোমটার খুঁট চেপে সে কি হাসি। কোনো এক সন্ধে, যেদিন ওয়েদারটা নিজের ইচ্ছে মতো চলছিল আর বসিরেরও কোনো চাপ ছিল না, চাবি আর তার ছিদ্র নিয়ে তাকে আক্রান্ত হতে হলো। 13 নম্বর চাবিটা সে ভুল করে 21 নম্বরের ইয়েতে ঢুকিয়ে ফেলেছে। বসির নির্ঘাত জানতো এরপর টানা হেঁচড়া শুরু হবে, কিন্তু ওটার পূর্ণ অংশ সেঁধিয়ে যাবার পর অবাক বিষয়ে লক্ষ্য করলো চাবির সঙ্গে সংঘাতে ছিদ্রের কোনো অভিমান বা হেজিটেশন তৈরি হচ্ছে না। বদলে সে অনায়াসে গমন করছে বিতর্কিত, এমনকি বিরোধী এলাকায়। আকস্মিক এই ঘটনার জটিলতায় বসির কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। হিতাহিত জ্ঞানশূন্য হওয়ার আগে সে জানতে চায় এটা ঘটল কীভাবে। কীভাবেই বা 13 নম্বর চাবির প্রতিকূল পরিস্থিতি জেনেও নির্বাচন করতে পারল 21 নম্বর ছিদ্রকে। তবে কি 13 অন্তরে কোথাও গোপনে গোপনে লামপট্টের প্রস্তুতি পর্ব চলছিল, নাকি চাবির নখ দাঁতগুলো ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে উচ্চাকাঙ্ক্ষার স্বাদ পেয়ে গেছিল বসির, যা জানতেও পারেনি। বসিরের জ্ঞান লুপ্ত হলো না, সে আপ্রাণরত হলো বিমান ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকলো মতাদর্শগত বিচ্যুতি থেকে নিষ্কৃতি দেওয়ার। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে 13 নম্বর চাবিটি 23 নম্বরের ইয়েতে সেঁধিয়ে উদম করে ফেললো যাবতীয় শৃঙ্খলা, সমস্ত অভিজ্ঞান। এরপর বসিরের ঐতিহ্যশালী সেই নেই দোকানটির খোলা অথবা বন্ধ রাখার কোনো অর্থ বাকি রইল না। জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল দোকানের সম্মুখে। এবং বিকল্পের এই তৃতীয় পর্বের প্রায় শেষ পর্যায়ে আমরা এখন চলে এসেছি। এবার আমরা শুনে নেব কয়েকটি কবিতা, যে কবিতাগুলি এই সময়কালের মধ্যে লেখা এবং পাঠ করেছেন কবিরা নিজেরাই। কবিতার নাম যেখানে। যেখানে তোমরা সবাই দাঁড়াবে বলেছিলে, যেখান থেকে মশাল মিছিল বেরোবার কথা, উদাসী ময়ূরের সঙ্গে ঠিক যেখানে আমাদের ছাড়াছাড়ি, হিমস্রোত পেরোতে পেরোতে যেখানে লাভার মুখোমুখি, যেখানে চৌচির ফ্রেমে ধুলোমাখা প্রেম, যেখানে মিষ্টি মুড়ি, লাউ ও আপেল, ইঁদুর এবং ঘোড়া একই দামে বিক্রি হয় রোজ, যেখানে এখন বিস্কুটের বদলে বুলেট, সেখানেই তো দাঁড়াবার কথা তোমাদের। মানুষের জন্য গান গাইতে গাইতে বিষণ্ণ আগুন নিয়ে এগিয়ে যাবার জন্য তোমরা সবাই যেখানে দাঁড়াবে বলেছিলে, সেখানেই দাঁড়িয়ে রয়েছি একা। তবে কি আমারই কোনো ভুল হলো, নাকি তোমরাই ভুলে গেছো সব? অদাসীর জীবন ভালো করে জেনে নিও মাগো, বর হয়ে যে আসছে সে রন্ধন পটিয়স কিনা, অথবা গৃহকর্ম নিপুণ। প্রকৃত সুন্দর ছাড়া কিন্তু পত্রালা নিষ্প্রয়োজন। জন্মাবধি জানো তো আমাকে, পিতৃতর্পণ আমি করিনি কখনো, করিনি পিতৃবন্দনা। কন্যামাল্য নেবার আগে তোমাকে জানাই মাগো, দাস আনতে যাচ্ছি আমি তোমার জন্য। পেট্রোল কেরোসিন বড় ক্লিশে হয়ে গেছে। আরাম টারাম চাইলে বরের শরীর ধীরে ধীরে ভেঙে দেব হাতের মুদ্রায়। বারান্দার আরাম কেদারার মতো পোক্ত না হলে আমার আবার পরাণ মানবে না মা, তুমি তো জানো। হ্যাঁ মা, যাচাই করে নিও যথা কন্যাপণ আর কন্যা ভূষণ। আর ফাল্গুনের উৎসব রাতে শয্যায় যেন পায় উৎকৃষ্ট বড় তনুখানি, নইলে পরের ফাল্গুনের আগেই আমি কিন্তু অন্য পুরুষে করব গমন।
অন্য পুরুষ যার দেহ শোভা মাপে মাপ, ঠিকঠাক ঠমক ঠামক। তোমার মতো মাগো জীর্ণ পাতা ঝরার বেলায় বাবার ছবিতে ফুলের মালা গলাতে গলাতে গাইব না? অনাদরে অবহেলায় গান গেয়েছিলেম মনে রেখো। কে মনে রাখবে মা? কি বা মনে রাখবে? ঠিক বাবাদের মতো বাবার হাসি খেলার দিন, না তোমার মতো দাসীর জীবন, অথবা তোমার কন্যার মতো অদাসীর? ছড়ানো বকুল। আমি কনক চাপা গাছকে বললাম, এবছর বৃষ্টিতে ভেজনি এখনো? ঠিক তারপরেই চিকন বর্ষা নামলো দিগন্ত পল্লীর ওপর দিয়ে। উড়ে গেল এক ঝাঁক টিয়া প্রান্তিক আকাশ সীমায়। কে ওখানে? একলা তাল গাছ অন্ধকারে নিঃসঙ্গ চিত্রকর বিনোদ বিহারী। অন্ধতা কেড়ে নিল রঙের বাহার। আম্র বিথি তলায় সেতারে ঝড় তুলেছেন মল্লার রাগে ইন্দ্রনীল। আমি পাশে বসে দেখি গাছের মাথায় উড়ে যাচ্ছে কালো মেঘের দল, কৃষ্ণ বর্ণের, প্রকৃতই মেঘরঞ্জনী। চতুর্দিক উলঝুল করছে স্বাদ বাসনা পড়ে, ছায়াপথের নিশানায় তৈরি হচ্ছে অস্পষ্ট আধারি। মধ্যে ওড়াওড়ি করছে গাছের পাতা। আমি কি তোমায় চিনতে পেরেছি নাগকেশর? লাল উবড়ো খেবড়ো পথের পাশে। আসলে আমি কাউকে চিনিনি, না নিজেকে, না আগুনের কোনো নাক ছাবি। সময় বয়সের ভারে সামান্য এগুলো কেবল দেখতে পাই ছড়িয়েছে অসংখ্য বকুল। কবিতার নাম পরিচয়। পাহাড় জানে, অরণ্যও জানে প্রতিদিনের সেজে ওঠা। প্রতিটি সকাল জানে দিন শুরুর কথা। তবে কেন এত জটিলতা আমাদের পথে নেমে? ঘেমে নিয়ে উঠি সব। সমস্ত অনুভব কেন বারবার চিড় খায়, কখনো বিষাদে, কখনো বিহ্বলতায়। নদীর পাড় জানে ভাঙা গড়ার গান। সুলিখিত কোনো জীবন অভিধান নেই তার কাছে, তবু তার স্বাভাবিক পথ চলা আছে। চির আনন্দময় কিছু নয়, মাঝে মাঝে দেখা দেবে শঙ্কা সংশয়। সব বাধা দুহাতে সরিয়ে চলাই হবে জীবনের পরিচয়। এবারের নববর্ষ যদি তুমি ভাবো নতুন, তবে আসবে নতুন। যদি তুমি বলো শুভ, তবে হবে শুভ। তোমার মধ্যে নিখাদ বিশ্বাস থাকতে হবে, থাকতে হবে অমল ভালোবাসা। আসবে তাহলে, আসবেই নতুন ভোর, জেগে উঠবে নববর্ষ। যদি তুমি বলো নববর্ষ, তাহলে পুরনো বছরের অসুখ সেরে গেছে। নতুন সূর্য আলো ঝরাচ্ছে নিরাময়ের নব আনন্দের। গাছে গাছে নতুন পাতা, তার ফাঁকে ফাঁকে পাখিদের আনন্দ গান। তারা বলছে মানুষ প্রকৃতিকে ভালোবাসতে শিখেছে। কবিতার নাম ক্রীড়ানক। পথে নেমে খুঁজি গন্তব্য। এই তো যাচ্ছি যাচ্ছি, সব তো গোছানোই আছে, চমৎকার যথার্থ। অনুচ্চার পড়ে আছে কিছু পুনশ্চ, চৌকা ঠিকানো কিছু গমন, দ্বিধাহীন সহজ সফর। আমরা নদী পেরিয়ে যাই, অজস্র বাঁক, জলখেলা, অদ্ভুত সাঁতার, আনন্দ সাম্পান। চুরমা স্রোতগুলি গুছিয়ে নেবার পরিপাটি ওই ভিড়। আমরা উড়ান শিখি, অদ্ভুত মনস্কতায় এক উড়ান
মিশে যায় অন্য উড়ানে। যে প্রতিশ্রুতি আমি অনায়াসে সামলে নিতে পারি, দ্বিধার ভেতর শুরু হয় গূঢ় খতিয়ান, যোগ বিয়োগ, খসড়া নির্ধারণ। আমাদের আন্তরিক দৈরথে টের পাই বুকের ভেতর কতটা ক্ষোভ, কতটা ক্ষরণ, কতটা শুভেচ্ছা বিনিময়। তবু দ্রোহের কথা বলা হয়ে ওঠে না কখনো। ঘৃণার কথা, ক্রোধের কথা উচ্ছ্বর রয়ে যায় সবই। এই তো যাচ্ছি যাচ্ছি, আমি ছুটছি, তুমি ছুটছো, আমাদের কোনো মাঝি নেই, নৌকো নেই, পথ প্রদর্শক নেই, তবু যেতে হবে অনেকটা পথ। আত্মজ আমার ছেলের আলুলায়ন আমাকে উদ্বিগ্ন করে। ও গুবগুবি বাজায়, বাউল গান করে, যারা বোঝে অনেকেই প্রশংসা করে, কিন্তু সেটা বড় কথা নয়। ওর আলুলায়ন অন্য ইঙ্গিত দেয়। অনেকদিন বাড়িতে নিশ্চুপ, হঠাৎ ছুটে গেল আখড়ায়। আখড়া থেকে আরও গভীরে। আরও গভীরে মানে কি? আরও গভীরে মানে আমিও জানি না। আমি ফেরার অপেক্ষায় থাকি। কেন যেন মনে হয় উন্মার্গ উন্মাদ দক্ষিণী হাওয়া ওকে ডাকছে। শনশন শনশন করে আওয়াজ হচ্ছে। আমার চিন্তা দ্বিগুণ হয়ে ওঠে, কারণ এই কর্পোরেট দুনিয়াদারির দিনেও ও ব্যর্থতা আর সফলতার হিসেব জানে না। ও গ্রহাণুপুঞ্জের আত্মা দেখতে উদ্গ্রীব। প্রথম কবিতা নৈশব্দের কথোপকথন, কবি জয়দেব বসুর স্মৃতিতে। তুমি শব্দহীন, নৈশব্দের কথামালায় আর কোনো আলোড়ন নেই। আরো কোনো গভীর শব্দ নির্মাণে হেঁটে চলেছ তুমি। যে পথ সোজা গেছে পরবাসে কিংবা প্রাচীন বটবৃক্ষের তলে, যেখানে জোড়াবটের উদাসীন সঙ্গম ছাড়া আর কোনো শব্দ কোলাহল নেই, সেইখানে চৈত্র দুপুরে মহানন্দার গোপন ডেরায়, নাগের বাজার গিরিখাদে, মহাফেজখানায়, হিলকার্ট রোড কিংবা এক্সাইডের রাজপথ বেয়ে চটজলদি ফিরে এসে জয়দেবদা, আমি কিন্তু RS চতুর্দশপদী নিয়ে অপেক্ষায় আছি অ্যালবেট্রাস দেখব বলে। দ্বিতীয় কবিতা শব্দ সিরিজ। যাপনেও রয়ে যায় বিষ যাপন আর ধারাবাহিকতা। প্রতিটি শব্দ সকালে বর্ণমালা ঝরে পড়ে, আরো এক পায়ে গিয়ে মৃত্যু। নৈশব্দের মেঠোপথ অনন্ত চরাচর জুড়ে ছড়িয়ে দেয় নির্ভার জীবনের কথা, অনন্ত কথামালার যাপন চিত্র। আসলে শব্দ সন্ধানের শেষে রয়ে যায় শব্দহীনতা, অনন্ত চরাচর জুড়ে মৃত্যুর বর্ণমালায়। জঙ্গল কবিতা। বৃক্ষে বীজে ঘুঘু ডাকে, হরিণ কটাক্ষে ভরা এই শালবন ঈশ্বর রচিত এক জঙ্গল কবিতা। লতাঝোপ নড়ে উঠলে মনে হয় সমুদ্রত চিতা এ বন পাহারা দেয় হিংস্র কবির পোষা বাঘের মতন। আমি জিপ থেকে নেমে পায়ে হেঁটে বৃক্ষের অক্ষর ছুঁয়ে ছুঁয়ে এ কবিতা পড়ি। দেখি ঊর্ধ্ব কমার মতো সেগুন মঞ্জরি পাতার মর্মর শব্দে গাঁথা, যেন ছন্দের প্রহরী। তবুও গাছের গুড়ি বেয়ে ওঠা ময়ালের ভারে পাতা ও পাখির ডিম কাঁপে, ছন্দ ভাঙে বারে বারে। এই শালবনে দেখি যে কোনো স্রষ্টার অন্তিম দুঃস্বপ্ন এক ইতর বানর ব্রহ্মাণ্ডের লোম থেকে কেবলই উকুন বেছে খায়। দেখি এই বন শুধু মৃত মহিষের লাশে কৃমিদের কামনা জাগায়। কোন কফি ঘরে বসে এই কবিতার কবি মুখ ঢাকে ক্রোধে ব্যর্থতায়? আমি বৃক্ষপঙ্ক্তিদের মধ্যবর্তী সুড়িপথে ঢুকে অদ্ভুত টিয়ার ঝাঁক পার হয়ে উপগত সজারুর মুখে ব্যথার আনন্দ আর ফুলে ফুলে প্রজাপতি উড়ে মধুপানরত দেখে মার্জিনে নদীর পাড়ে ঘুরে
নিশ্চিত বুঝতে পারি কবি হিসেবে ভগবান এখনো তরুণ, কাঁচা, ইন্দ্রিয় তাড়িত, কিন্তু প্রতিশ্রুতিবান। কবিতার নাম মায়ের বেঁচে থাকা। এক খিলি পান কাজের মেয়েদের হাত ঘুরে ও বাড়ি থেকে বিকেল বেলার পথে এ বাড়ি চলে এলে বুঝতে পারি মা বেঁচে আছেন। মা বেঁচে থাকতে থাকতেই আমরা দুই ভাই হাসান আর হোসেন মুখ দেখা দেখি বন্ধ করেছি বহুকাল আগেই। ঘুম ভাঙার পর বাগানে পায়চারি করতে করতে ভাইয়ের মুখ দেখার চেয়েও ইটের পাঁচিলের মুখ দেখাই তো শ্রেয় জেনেছি। আর তাছাড়াও দুই ভাই একত্রে থাকলে নাকি যুদ্ধে যেতে হয়। জীবিত থাকা মায়ের পক্ষে আকণ্ঠ মরুতৃষ্ণায় ডুবে আমাদের অকাল মৃত্যু বড়ই বেদনার হয়ে উঠত। অবশ্য আমরা এখন যুদ্ধ করি যে যার যুদ্ধক্ষেত্রে, আর মাঝখানের পাঁচিলের ওপর বসে সময়ের রেকাবি ভর্তি করে পান সেজে চলেছেন মা। চিরহরিত কাজের মেয়েরা ঘিরে থাকে তাকে, তা সত্ত্বেও বহুকাল মায়ের সঙ্গে দেখাই হয় না আমাদের। শুধু বিকেল বেলার পথ ধরে এক খিলি পান এ বাড়ির পাঁচিল গলে হাতে এলেই বুঝতে পারি মা বেঁচে আছেন কোথাও এখনো। আমার প্রথম কবিতার নাম চিঠিপত্র। দুটো অংশ পড়ছি। এক, শব্দরা বিন্যস্ত হয় আর উপজ্ঞায় আলোর দিকে ঝুঁকে। এই কি তবে প্রার্থনা, যখন মোমবাতিগুলি গলে গলে পড়ছে পায়ের পাতায়? অনুশাসন ঝেঁপে নেমে আসছে অন্ধ গান, শব্দেরা দোল খাচ্ছে আলোয়, খুব গান হচ্ছে, আর খুলে যাচ্ছে ঠান্ডা নর্দমার মুখ। চিঠিপত্র 2, যেন আর্টারি কুচিয়ে দিয়েছে কেউ। দিন আর রাতগুলোর ওপরে অঝরে ঝরে পড়ছে রক্ত। তোমরা দেখোনি, রবি সংকট শুনতে শুনতে তোমরা ঘুমিয়ে পড়েছ। নিপাতন, শিলা ভেসে যায় ভরা স্রোতে, নাকি বানরেরা গায় গান। আজ আশ্চর্যের দিনে ওরে চতুরতা, অপমান। যারা বন্ধুর মতো ছিলে ছুরি ঝলসে উঠল হাতে, যারা চোখে চোখ রেখেছিলে কাঁদো মুখোশের অভিঘাতে। খুব মায়া জমেছিল মেঘে, মুখ ফেরালেই সব ধুধু। আজ আশ্চর্যের দিনে মেঘ রক্ত ঝরালো শুধু। পরের কবিতা আলো। আমাদের ডানা ও শাড়ির ভাঁজে লেগে থাকে অন্ধকার। আমাদের খাটের নিচে ও ওপরে জমে থাকে অন্ধকার। অন্ধকারের মধ্যে আমরা হাঁড়িকুড়ি সাজিয়ে বসি, চাল ডাল বাছি। অন্ধকারের মধ্যে আমরা কেউ কাউকে চিনতে পারি না বলে বিলাপ করি। আর দুহাতে অন্ধকার ছড়িয়ে আমাদের সন্তান একদিন গেয়ে ওঠে, ভুবনেশ্বর হে। অহল্যা। আজ খুব লাজুক হাওয়ায় আমাদের পাথরগুলি দুলে উঠে কান্না হলো। অভিশাপ জন্মগত, মিশেছে ভাত কাপড়ে, মিশেছে চূর্ণ মায়ায়, আসবাব ঘর দুয়ারে। পথে চোখ মিথ্যে পাতা, দেখো এই অন্ধ প্রাণে নিজেরই পা ছোঁয়ালাম। আজ পথ সরল হলো, আজ পথ কঠিন হলো। আজ খুব লাজুক হাওয়ায় আমাদের কান্নাগুলি বেজে উঠে পাথর হলো। কবিতাগুলো কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের।
হ্যাঁ, এরকমভাবেই বাংলা কবিতা এখন ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। প্রতিদিনই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কাজ হচ্ছে বাংলা কবিতা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে। আমাদের আশা, আমাদের প্রত্যয়, এই লকডাউন পরবর্তী সময়ে আমরা ঠিক ফিরে দেখে নেব কী ধরনের কাজ সোশ্যাল মিডিয়ায় হয়েছিল, কী জাতীয় কাজ অনলাইন ম্যাগাজিনগুলো করেছিল। আমরা এবং বিকল্পেও সেটা ধরে রাখবার চেষ্টা করেছি। এখানে আমরা জানি যে অনেকের পড়বার সময় বড় কম, পিডিএফ আকারে অথবা ব্লগজিন আকারে তাদের পড়তে অনেকের অসুবিধা হয়। তাই আমরা দৃশ্য শ্রাব্য মাধ্যমকে বেছে নিয়েছিলাম এই আমাদের অনলাইন ভিডিও ম্যাগাজিন এবং বিকল্পে, যেখানে আর যে কোনো অনুষ্ঠান দেখার মতোই একটি পত্রিকাও আমরা দেখতে পারি। তাই 1998 থেকে প্রকাশিত এই ছোট পত্রিকাটি এখন আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন এবং বিকল্পের নিজস্ব পেজে। এছাড়াও আপনারা ইউটিউবে গিয়ে এবং বিকল্প লিখলে ইংরেজিতে EBANGBIKALPA এবং বিকল্প লিখলেই আগের পর্বগুলি ইউটিউবে পাবেন। আপনারা দেখবেন আশা করি। অনেক দর্শক বন্ধু আমাদের নানাভাবে এবং বিকল্প সংক্রান্ত মতামত জানাচ্ছেন, কেউ মেলের মাধ্যমে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ফোনে, এবং কেউ এই অনুষ্ঠানটি যখন বা এই সংখ্যাটি বা এই পর্বটি যখন ফেসবুকে লাইভ দেখানো হয় ঠিক তখন মন্তব্য করে। বন্ধুরা ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন থেকে মাসে একটি বার এবং বিকল্প অনলাইন ভিডিও ম্যাগাজিন। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, ঘরে থাকুন, সুরক্ষা বলয়ে নিজেকে রাখুন। এই পৃথিবী আবার আগের মতো বেড়ে উঠবে।